আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর কত দেরি, অনুষ্ঠানের সময় হয়ে এলো। মেয়েগুলোকে দেখো, এখনো তারা হাসির মধ্যে আছে। এই, তোরা আমার সাথে আয় তো। চুমকি, মেহেরিন, মেহবুবা আর আরফাকে ডেকে তিনি নিজের ঘরে নিয়ে আসেন। আলমারি থেকে 4টা শাড়ি বের করেন, হাতে আনা 4টা শাড়ি ধরিয়ে দিলেন। এক একটা যেন এক একটা রঙিন গল্প। 4টা শাড়ির ডিজাইন একই রকম। একটা ধবধবে সাদা পাড়ে হলুদ সূচি, একটা জামদানি প্যাটার্নে নীল আর গোলাপি, আর একটা বেগুনি সোনালি কম্বিনেশনের সিল্ক, আর একটা মিষ্টি কালার। এই শাড়িগুলো পরো তো তোমরা চারজন। আমি নিজে পছন্দ করে এনেছি ঢাকার বুটিক হাউস থেকে। পরে দেখো কেমন লাগে। ফাইজা হেসে বলেন। মেয়েগুলো শাড়ি হাতে একে একে রুমে ঢুকে পড়ে। শুরু হয় শাড়ি পরার কসরত। চুমকি বলে, মেহেরি, আমার আঁচলটা ঠিক করে দিয়ে না, পারছি না ঠিকঠাক। মেহবুবা আয়নায় দাঁড়িয়ে নিজের খোপা ঠিক করতে করতে বলে, আরফা, তোর কানের দুল কই? ওই গোলাপি শাড়িটার সাথে ওই ঝুমকোটা দারুণ মানাবে একদম। আমার না এইটাই প্রথমবার শাড়ি পরছি গো, একটু নার্ভাস লাগছে। তাহলে হাঁটিস সাবধানে, না হলে সবার সামনে যদি উষ্টা খেয়ে পড়ে যাস, মান সম্মান আর থাকবে না। হাসতে হাসতে সাজগোজ শেষ হয় সবার। সবাই যখন একসাথে আয়নার সামনে দাঁড়িয়ে যেন 4টি রঙিন গল্প এক ছবিতে মিলেমিশে গেছে। ফাইজা আবার এসে চোখ বুলিয়ে দেখে বলে, বাহ, মাশাল্লাহ, আমার চার পরি তো একদম রূপকথা রাজকন্যা লাগছে। মনে হচ্ছে তোরা ফটোশ্যুটের জন্য রেডি। মাহির, এইবার ফটোশ্যুটও হোক। সন্ধ্যা নামার আগেই জমিতে বাড়ির উঠোনে আলোয় রঙে আর সুরে জমে ওঠে আনন্দঘন আয়োজন। রাত 8টা। জমিতে বাড়ির উঠোন আলোয় ঝলমল করছে। আঙ্গিনার মাঝখানে রঙিন লাইটিং আর ফুলের সাজে একটা অস্থায়ী মঞ্চ তৈরি হয়েছে। পাশে গানের দল সুর তোলার প্রস্তুতি নিচ্ছে। প্যান্ডেল ভর্তি মানুষ, অতিথি, প্রতিবেশী, দূরের অতিথি। কেউ কারোর সঙ্গে গল্পে ব্যস্ত, কেউ বা খাওয়া দাওয়ার টেবিলে হাত পুড়িয়ে নিচ্ছে গরম গরম চপ, কাটলেট আর শরবত। মালিয়া মির্জা ও ফাইজা চৌধুরী আর জাহানারা বেগম অতিথি আপ্যায়নে রীতিমতো ব্যস্ত। আর মেয়েরা মেহেরিন, চুমকি, আরফা, মেহবুবা সবাই সাজগোজে ঝলমল করছে। চারপাশে যেন রং আর হাসির বন্যা। এই সময় আকরাম চৌধুরী একপাশে দাঁড়িয়ে মাইকে কিছু বলার জন্য এগিয়ে যান। উপস্থিত সবাই একটু কৌতূহলী হয়ে তার দিকে তাকায়। তিনি মুচকি হেসে বলেন, আজকের এই আনন্দঘন সন্ধ্যায় আমার দুটি বিশেষ অতিথি আসছে, আমার 2 ভিআইপি গেস্ট। লোকজনের মধ্যে হালকা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভিআইপি? কে আসছে? তারকা নাকি? আকরাম চৌধুরী একটু নাটকীয় ভঙ্গিতে হাত উঁচু করে বলেন, ওয়েলকাম মাই বয়েস। সবাই যখন অপেক্ষা করছে তখনই উঠোনের পশ্চিম দিকের বড় ফটক খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ে 2জন যুবক। সবার দৃষ্টি একসাথে তাদের দিকে ঘুরে যায়। একজন লম্বা, গম্ভীর চেহারার, পরনে কালো ফর্মাল ড্রেস, চোখে গভীরতা, মুখে এক ধরনের আত্মবিশ্বাস, মুখে মৃদু হাসি। তিনি শিকদার। আর তার পাশে আরেকজন, একটু হালকা মেজাজের, তীক্ষ্ণ চোখ, হালকা দাড়ি, গা ছমছমে চেহারা, পরনে তারও ফর্মাল ড্রেস আপ। তিনি লাবিব চৌধুরী। সবার চোখ ছানা বড়া। মেহরিন, চুমকি সবাই হতবাক, এরা কারা? আকরাম চৌধুরী মঞ্চ থেকে হাসতে হাসতে বলেন, এই 2 ছেলেকে আমি আমার ছেলের চেয়েও বেশি ভালোবাসি। একটাকে আমি নিজের মস্তিষ্কের বুদ্ধি বলি, আরেকটাকে বলি সাহসের প্রতিচ্ছবি। তারপর রাজ আর লাবিব এগিয়ে গিয়ে জাহানারা বেগম ও ফাইজা চৌধুরী পা ছুঁয়ে সালাম করে। আর উপস্থিত জনতা করতালিতে ফেটে পড়ে। তাদের আগমনে যেন পুরো জমিদার বাড়িতে একটা আলাদা আবহ তৈরি হয়, যেখানে পুরনো দিনের জমিদারি গৌরব আর আধুনিক সময়ের সম্মান মিলেমিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। আলো ঝলমলে উঠোন, সজ্জিত মঞ্চ, আর মাঝখানে দাঁড়িয়ে আকরাম চৌধুরী, তার পাশে রাজার লাবিব। 2 যুবক, কারো চোখে আত্মবিশ্বাস, কারো চোখে স্নিগ্ধ গম্ভীরতা। অতিথিদের চোখ এখন তাদের দিকেই স্থির। আকরাম চৌধুরী মাইক্রোফোনে আবার বলেন, এবার তার কণ্ঠে একরকম আবেগ মিশে গেল। আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন। কারা এই 2 যুবক, রাজ আর লাবিব? হয়তো ভাবছেন কারা যাদের আমি ভিআইপি গেস্ট বললাম। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটা বিশেষ অধ্যায়
ভাগ করে নিতে চাই। তিনি রাজের দিকে ইশারা করে বলেন, এই ছেলেটা রাজ আমার একমাত্র বোনের সন্তান, আমার আদরের ফারজানা আপার শেষ স্মৃতি। ছোটবেলা থেকে হার না মানা এক যোদ্ধা। মনের জোর ওর মধ্যে ছিল, আজ যা হয়েছে ওর নিজের চেষ্টায়। তারপর তিনি হাত রাখলেন লাবিবের কাঁধে। আর এই ছেলেটি লাবিব, আমার একমাত্র ছোট ভাই আসলামের ছেলে। ওর চোখে আমার ভাইয়ের স্বপ্ন, আর মনের ভিতরে একটা অসম্ভব জেদ। একটু থেমে চোখের কোণ মুছলেন তিনি। আমার ভাই আমার বোন আজ তারা নেই। একটা দুর্ঘটনায় আমি আমার ভাই বোন আর দুলাভাইকে হারিয়েছি, কিন্তু এরা আছে। ওরা দুজন শুধু ভাইয়ের বা বোনের সন্তান না, ওরা আমার আত্মার অংশ। ওরা দুজন দুজনের পরিপূরক, একজন আগুন আর একজন ঠান্ডা জলের মতো। আজ ওদের আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত। ওরা বিগত 18 বছর মালয়েশিয়াতে ছিল, কিছুদিন হয়েছে বাংলাদেশে এসেছে। মালয়েশিয়াতে ওরা দুজনে সফল বিজনেসম্যান। বাংলাদেশে এসেও নিজেদের বিজনেসের ভালোই উন্নতি করেছে। তারপর শুরু হলো পরিচয়ের পর্ব। এই যে এ হচ্ছে আমার আম্মাজান রাজ লাবিব, তোমাদের নানিমা আর দাদিমা। আর এ আমার স্ত্রী ফাইজে চৌধুরী। রাজ তোমার মামি, লাবিব তোমার বড় মা, আর এদিকে ও হচ্ছে তোমার বড় মার ভাই এবং তার স্ত্রী, আর ওরা হচ্ছে ওদের ছেলে মেয়ে। আরফা আর আরশ একসাথে পরিচয় করিয়ে দিল। লাবিব আর রাজ আরশের সাথে কোলাকুলি করলো, আর রাজ সে তখন সবার দিকে মাথা নিচু করে সৌজন্য সালাম দিচ্ছে। পাশে দাঁড়িয়ে লাবিব শান্ত চোখে অতিথিদের দিকে তাকিয়ে আছে। আকরাম চৌধুরী হাত তুললেন। আজকের এই আনন্দে আমাদের পরিবারকে আরও আপন করে নিই, কারণ পরিবার মানেই বন্ধন, আর বন্ধন মানেই ভালোবাসা। হঠাৎ জাহানারা বেগম রাজার লাবিবকে দেখে ছুটে এলেন সামনে। দুটো ছেলেকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে লাগলেন। আমার রাজ, আমার লাবিব, তোরা এত বড় হয়ে গেছিস, আমি যে চোখে দেখেও চিনতে পারতেছি না। লাবিব আর রাজ দুজনেই জড়িয়ে ধরল জাহানারা বেগমকে। তারপর লাবিব বলে, তো তুমি কি আমাদের সারা জীবন ছোট থাকতে বলছো? নিজে তো বিয়ে করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছো, এমনকি নাতি নাতনিও দেখে ফেলেছ, আর আমাদের ছোট রাখতে চাও? তা বলি কেন গো বলো তো? আমরা কি বিয়ে শাদী করবো না? অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি মনে মনে এত বড় ষড়যন্ত্র করে রেখেছো দাদিমা? ইটস নট ফেয়ার। জাহানারা বেগম লাবিবের কান টেনে ধরে বলে, ছোটবেলার মতো দেখে এখন আমাকে খই ফুটে তোর। লাবিব সামান্য হাসলো। জাহানারা বেগম ওদের ধরে কান্না করে যাচ্ছে এখনও। লাবিব এবার ঠোঁট বাঁকিয়ে এক গলা চিৎকার করে বলে উঠল, উফ দাদিমা, এমন করে কান্না করতেছো কেন? এমন কান্না তো টেলিভিশনের সিরিয়ালের বউ মরলেও করে না। চারিদিকে ফিসফাস হাসি ছড়িয়ে পড়ল। লাবিব থামল না। একটা কথা বলি? কি কথা? এমন কাঁদতেছো যেন তোমার জামাই মারা গেছে। এক সেকেন্ড চুপ, তারপর নিজের কথা নিজেই ধরল। ও হ্যাঁ, মারাই তো গেছে। ঠিক আছে ঠিক আছে, আমরা দুই জামাই রিপ্লেসমেন্ট তো আছি। রাজ তখন মুখ ঘুরিয়ে ফিস করে বলল, লাবিব তুই চুপ করবি, একটু সিরিয়াস হ। ব্রো, সিরিয়াস তো তোমাকে দেখতে বললো কেউ? আমি তো সবার মন ভালো করার মিশনে আছি, তাই না? দেখছো না সেই কখন থেকে পরিবেশটা কেমন জানি হয়ে গেছে, সেটাকেই এখনো ঠিক করছি। এই মিশন খুব বিপজ্জনক মনে হচ্ছে। আমি তো ভাবছি লাবিব ভাইয়াকে নাটকে নামিয়ে দেই, দাদি ও দুই জামাই নামে। কিছু একটা মনে করে জাহানারা বেগম একবার লাবিবের দিকে তো একবার রাজের দিকে তাকায়। তারপর সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করে, এই শ্যামরা, তোরা আবার কোন বিতেলি সাদা চামড়ার মাইয়ার লগে প্রেম টেরেম করিস নাই তো? দেখ বাপু, আমি কইলাম ওইসব মাইনা লমুনা, আমার নাতি বউ আমি খুঁজমু। রাজা আর লাবিব একসাথে বলে ওঠে, না না, তেমন কিছু না, আমরা তো কাজে ব্যস্ত থাকতাম, অবসরের সময় ছিল না। লাবিব দুঃখী দুঃখী মুখ করে বলে, ব্রো তো একটা মেশিন দাদিমা, কি আর বলবো তোমাকে দুঃখের কথা। নিজে তো মেশিনের মতো সারাদিন কাজ করে গেছে, সাথে আমাকেও খাটিয়েছে। একটু বসার টাইমও পাইনি, সেখানে প্রেম টেম কী করে করি বলো? আমার ব্যাপারটা একদম শিওর যে আমি কোনো প্রেম টেমের চক্করে নেই, তবে ব্রোর কথাটা বলতে পারলাম না। কথাটা মেহেরিনের দিকে তাকিয়ে জাহানারা বেগম রাজকে বলেন, তুই কি কাউরে পছন্দ করিস বাসা?
রাজ মেহরিনের দিকে তাকায়, তারপর জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, পছন্দ করলে ও এমন কাউকেই করব যাকে তোমারও পছন্দ হবে। তারপর লাবিবের দিকে তাকিয়ে চোখ রাঙ্গানি দিল। লাবিব মিটিমিটি হাসছে, সাথে আরশ আর মাহিরও। তারপরও লাবিব সোজা জাহানারা বেগমের কাঁধে হাত রেখে বলল, দাদিমা, তুমি চাইলে আমরা এখানে থেকে যাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সবাই একসাথে জিজ্ঞেস করলো। আমাকে সকাল বিকাল পায়েস খাওয়াতে হবে কিন্তু, আর ব্রোকে একটু নর্মাল হওয়া শেখাতে হবে। হোয়াট? এনি চান্স তুই কি বলতে যাচ্ছিস আমি নর্মাল না? দেখছো ব্রো, তুমি এখনও সিরিয়াস হয়ে যাচ্ছ। আমি এটা বলছি তার কারণ তুমি মায়ের কোল থেকে নেমেছো সিরিয়াস হয়ে, আর আমি নামছি হাস্য কৌতুকে। সবাই হেসে লুটুপুটি আরশ তো বলে বসে, এই তো দেখছি জমিদার বাড়ির গ্যাদারিং না, পুরো কমেডি ফেস্টিভ্যাল। এমনই হাসি রোল, আবেগে ছোঁয়া আর অদ্ভুত উচ্ছ্বাসে শুরু হয় জমিদার বাড়ির সেই রাতের মধুর উৎসব। রাত তখন পুরো জমজমাট। জমিদার বাড়ির বিশাল উঠোনে সাজানো হয়েছে একটি মনোরম স্টেজ। চারপাশে বর্ণিল আলোয় রোশনাই, রঙিন ফুলের বাহার আর চমৎকার সঙ্গীতের সুরে চারিদিক মুগ্ধ। অতিথিরা যার যার সিটে বসে, কেউ আবার দাঁড়িয়ে ছবি তুলছে, কেউ ভিডিও করছে। বড় পর্দায় ভেসে উঠছে একের পর এক পারিবারিক ছবি, আকরাম চৌধুরী ও ফাইজা চৌধুরীর জীবনের স্মরণীয় মুহূর্তগুলো। স্টেজে মাইকে ভরাট কণ্ঠে ঘোষক জানালেন, এখন আমন্ত্রণ জানানো হচ্ছে আজকে সন্ধ্যার মূল নায়ক নায়িকা আমাদের প্রিয় আকরাম চৌধুরী ও ফাইজা চৌধুরীকে। এক মুহূর্তেই আলোর স্পট স্টেজে পড়ে হালকা সোনালি পোশাকে ফাইজা চৌধুরী, আর পাশে সাদা পান্না সবুজ পাঞ্জাবিতে আকরাম চৌধুরী উঠে এলেন স্টেজে। করতালে ঝড় উঠল চারপাশে। আকরাম চৌধুরী মাইক নিয়ে এক মুহূর্ত চুপ থেকে বলেন, এই ভালোবাসার ভরা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। আজ যারা এখানে আছেন তা কেবল অতিথি নন, আমার পরিবারের অংশ। এই বাড়িটির প্রতিটি স্মৃতি আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি ধন্য। এক এক করে কিছু ঘনিষ্ঠ অতিথি মাইকে হাত তুলে নিয়ে স্মৃতিচারণ করতে শুরু করলেন। কেউ বলেন কিভাবে আকরাম চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছে, কেউ স্মৃতির ঝাঁপি খুলে ছোটবেলার গল্প শোনালেন। তারপর আরশ বলল, এবার আমাদের অনুষ্ঠান বিশেষ আকর্ষণ, পারফরমেন্স বাই চুমকি, মেহরিন, মেহবুবা ও আরফা। চারজন একসাথে মঞ্চে উঠল, পরনে ঘি, সবার শাড়ি, মুখে স্নিগ্ধ হাসি। প্রথমে তারা করল এক চমৎকার রবীন্দ্র নৃত্য, আমারও পরানো যাহা চাই। তারপর মেহরিন, চুমকি আর আফরা করল একটি ফিউশন ফোক ডান্স, বিজলি কি রানী মে হু আই, যা দেখে পুরো স্টেজ যেন প্রাণ ফিরে পেল। তালিতে মুখরিত হয়ে উঠল উঠোন। অতিথিরা মোবাইল ক্যামেরা হাতে ব্যস্ত, কেউ কেউ দাঁড়িয়ে তালি দিচ্ছে। মেরিন ঘুরে তাকালো স্টেজের এক পাশে, মাহির দাঁড়িয়ে হালকা চোখ টিপ মারল। পারফরমেন্স শেষে ফাইজা চৌধুরী নিজেই মঞ্চে এসে চারজনকে জড়িয়ে ধরলেন। রাত গভীর হচ্ছিল, কিন্তু সেই আলোর মাঝে যেন হৃদয়ের উষ্ণতা আরও উজ্জ্বল হয়ে উঠছিল। চুমকি, মেহরিন, মেহবুবা আর আরফার পারফরমেন্স শেষ হয়েছে। পুরো জমিদার বাড়ির উঠোন তখনও করতালের গুঞ্জনে মুখর। দর্শকরা যেন চোখ সরাতে পারছে না স্টেজ থেকে। আলো নিভে এসেছে সামান্য, কিন্তু মেহরিনের হাসির ঝিলিক এখনও উজ্জ্বল। স্টেজ থেকে নেমে আসার সময় হঠাৎ মেহরিনের চোখ পড়ে। রাজ দাঁড়িয়ে আছে একটু দূরে, একেবারে স্থির হয়ে চোখ মুখ হাঁ করে তাকিয়ে আছে ওর দিকেই, যেন সময় থেমে গেছে সেই মুহূর্তে। চুমকি কনুই দিয়ে গুতা দেয় মেহরিনকে, ফিস ফিস করে বলে, দেখ কি হাঁ করে তাকিয়ে আছে। মেহরিন গালের পাশটা চেপে হালকা লজ্জা পেল। এটা তুমি কি কে বুঝতে না দিয়ে বলল, আজব, আমি দেখে কি করব? তাকিয়ে আছে তাই বলে কি আমি গিয়ে চোখে গুতা দিয়ে বলবে এই বেটা আমার দিকে তাকিয়ে আছিস কেন? ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা লাবিব হেসে বলে ওঠে, ব্রো, মুখটা বন্ধ করো তো, নয়তো মাছি ঢুকে যাবে। তুমি যে এভাবে ক্যাবলাদের মতো তাকিয়ে আছো তা কিন্তু ওরা দেখছে। দেখো দেখো চেহারার কি অবস্থা। রাজ তখনও কিছু শুনতে পাচ্ছে না, ওর চোখ শুধু মেহেরিনের দিকেই এক দৃষ্টিতে। তখনই পাশে থাকা মাহির বলে, এভাবে তাকিয়ে থেকো না, সে কিন্তু খুব ডেঞ্জারাস। রেগে গেলে কিন্তু এসে চোখের খুশি মারবে। রাজের ধ্যান ভাঙ্গে হীরের কথা শুনে হেসে ফেলে। লাবিব, রাজ, মাহির হেসে সে কথা বলছে। মেহরিন একটু ভুর কুচকে চুমকিকে বলে, এখন তো চুমকি, মাহির ওর সঙ্গে কিভাবে কথা বলছে, মনে হচ্ছে যেন বহু দিনের চেনা। হ্যাঁ রে, আমিও সেটাই ভাবছিলাম।
কেন যেন এমন সহজ কথাবার্তা আমার ঠিক হজম হচ্ছে না। আচ্ছা বাদ দে, পরে জিজ্ঞেস করে নিব। তখনই মাইক হাতে নিয়ে স্টেজে উঠে আসে আরশ। জমিদার বংশের নাতি হলো ছেলেটার মুখে সদা হাসি, কণ্ঠে প্রাণ। সে মাইকের দিকে এগিয়ে যায়, একবার চোখ বুলিয়ে নেয় সবার উপর, তারপর বলে, আমরা দারুণ পারফরমেন্স দেওয়ায় বোনের জন্য আরেকটা ছোট্ট উপহার আছে। এবার মঞ্চে আসছে আমার বড় ভাই রাজ। ও আমাদের মধ্যে একটা গান উপহার দেবে। মঞ্চের আলো আবার ছড়িয়ে পড়ে, দর্শকরা চমকে ওঠে। রাজ গাইবে? কেউ জানতো না। মেরিন হালকা চমকে বলে, উনি গানও গাইতে পারে? এইটা ব্রোর গোপন প্রতিভা। সেই প্রতিভা আজ কারো জন্যই সব উজাড় করে দেবে মনে হচ্ছে। আলোয় উজ্জ্বল, মানুষে মানুষে ভরে উঠেছে আঙ্গিনা। জমিদার বাড়ির এই প্রাণবন্ত সন্ধ্যায় সব চোখ এখন মঞ্চের দিকে। চুপচাপ দাঁড়িয়ে থাকা রাজ হঠাৎ করেই মাইক্রোফোন হাতে তুলে নিল। তার ঠোঁটে এক চাপা হাসি, আশপাশ নিস্তব্ধ। তারপর একটা মৃদু সুর বাজে পেছনে, আর রাজ গাইতে শুরু করে। মেরিন থমকে দাঁড়িয়ে যায়, তার শরীরের প্রতিটি রোমকূপ জেগে ওঠে। এই গান, এই গলা সুর, এই আবেশ, এই ঝরঝরে অনুভব। মেহেরিনের চোখ বড় বড় হয়ে যায়। এই গান, এই গলাটা তো কবি সাহেবের। সে ঠিক সেদিন রাতেও শুনেছিল, তার আগেও একদিন শুনেছে। ঘরের এক কোণে বসে কে যেন সেই একই ভঙ্গিতে এই গানটা গেয়েছিল। মেরিন কাউকে দেখেনি, কিন্তু সুরটা তো এটা কবি সাহেবের, সেই কবি সাহেব যার লেখা কবিতায়। হঠাৎ করা কথাই মেহরিন বহুবার নিজেকে খুঁজে পেয়েছে। পাশ থেকে মেহবুবা হঠাৎ মেহরিনের হাত চেপে ধরে। সে ফিসফিসে বলে, এগুলো সরি, সেদিন রাতে। কথাটা আর শেষ হয় না। মেহরিন তাকিয়ে থাকে স্টেজের দিকে। রাজ গাইছে এখনও, কিন্তু মেহরিনের ভেতর যেন এক বিস্ফোরণ ঘটে গেছে। শরীর কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তার মনে হচ্ছে যেন চেনা এক মানুষ হঠাৎ অচেনা রূপে সামনে এসে দাঁড়িয়েছে। সে আর চোখ সরাতে পারছে না। কণ্ঠের প্রতিটি সুরে তার বুকের ভিতর কাঁপছে। রাজ তখনও গাইছে, আর মেহরিন টের পাচ্ছে এই ছেলেটা শুধু গাইছে না, তার মনে সমস্ত কথাগুলো যেন সে গানের সুরে ঢেলে দিচ্ছে। এটাই কি কবি সাহেব? এটাই কি সেই অচেনা অথচ এত চেনা কণ্ঠ? এটাই কি আমার কবি সাহেব? গান শেষ হতে রাজ হালকা করে হাসল। তার চোখে একরাশ স্নিগ্ধ আলো। সেই হাসি ছুড়ে দিল ঠিক মেহরিনের দিকে, যেন গানের প্রতিটি শব্দের অর্থ জানি সে। আর জানি এই মুহূর্তে মেহরিন ঠিক কতটা এলোমেলো। মেহরিন কাপা ঠোঁটের কোণে নিজের অনুভূতি লুকানোর ব্যর্থ চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে পেছনে কোথা থেকে যেন ছায়ার মতো এগিয়ে এলো একটা ছেলে। চেহারায় অদ্ভুত এক ঘৃণিত স্পর্শের আগ্রহ। সে মেহরিনের একেবারে পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে, যেন সুযোগ নিয়ে ছুঁয়ে দেবে তাকে। ঠিক বুঝে ওঠার আগেই হঠাৎ এক ঝড় নেমে এলো। রাজ, যার চোখ সেদিকেই আটকে ছিল, মুহূর্তে সুর আর নরম আলো ভুলে এক দৌড়ে স্টেজ থেকে নেমে এলো। পায়ের নিচে মেঝে যেন তার রাগের তোপেই কেঁপে উঠল। লোকজন কিছু বোঝার আগে রাজ ছেলেটার হাতটা খপ করে চেপে ধরল। চোখ দুটো লাল, যেন আগুন ঝরছে। রাস্কেল, মেয়েদের সুযোগ নিচ্ছিস? সাহস কোথায় তোদের? তারপরে ধপাস এক ঘুষি পড়ল ছেলেটার নাক বরাবর। ছেলেটা আর্তনাদ করে কুঁকড়ে গেল। লোকজন ছুটে এলো, চিৎকার শুরু হয়ে গেল চারপাশে। রাজ আরেকটা মারতে যাচ্ছিল, তখনই আরশ আর লাবিব এসে তাকে জাপটে ধরল। আরশ বলল, ভাই ভাই ভাই, শান্ত হও, শান্ত হও। এটা পাবলিক প্লেস। কি হয়েছে? কি করছো বলো আমাকে। তুই ছাড় আমাকে। তুই জানিস ও কি করতে চেয়েছিল? যদি আজ ওর গায়ে একটা আঁচড়ও পড়তো, আমি তোকে খুন করে ফেলতাম, ব্লাডি বিচ। নিচে পড়ে থাকা ছেলেটাকে লাথি দিয়ে বলল রাজ। রাজের গর্জনে মাইক্রোফোন ছাড়াই সবাই থেমে গেল। মেহরিনের সাথে অসভ্যতা করতে চেয়েছিল শোনামাত্রই আগে গিয়ে দুটো লাথি মারল ছেলেটাকে। আশেপাশে মানুষ আরশকে ধরল। রাজ এখনও রাগে গজগজ করছে। লাবিব কানে কানে বলল, ব্রো,
কুল ডাউন, এখানে অনেকেই আছে। আই ডোন্ট কেয়ার। চারপাশের পরিবেশ দেখে রাজ একটু শান্ত হয়। তারপর রাজ দাঁতে দাঁত চেপে ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোদের মতো জানোয়াররা এই সমাজে মানুষের মুখ কালো করে। আজ তো তুই বেঁচে গেলি, সামনে যদি চোখে পড়িস হাত পা ভেঙে দেব। সবার চোখ তখন রাজের দিকে। মেহরিন স্তব্ধ। তার হৃদস্পন্দন যেন রাজের সেই খুশির মতোই শক্ত, তীব্র আর গর্জনময়। ঠিক তখনই ভেট ঠেলে সামনে এসে দাঁড়ালো আকরাম চৌধুরী। চোখ জ্বলছে রাগে, কণ্ঠ নরম হলেও তাতে চাপা পিস। তিনি ছেলেটির সামনে এসে একবার তাকলেন। এই ছেলে, তোকে কে দিয়েছে এত বড় সাহস? তারপর কারো কিছু বোঝার আগেই ঠাস করে এক চপেটাঘাত আঘাত করলেন ছেলেটার গালে। সেই শব্দে মাইকের আওয়াজ থেমে গেল যেন। ভিড়ের মাঝে এক মুহূর্তে নিস্তব্ধতা। আমার পরিবারের মেয়েদের দিকে বাজে নজর, আর তাও এই বাড়িতে দাঁড়িয়ে। তুই বেঁচে গেছিস, রাজ আগে দেখেছে তোকে। আমি দেখলে আর হাত ছাড়তাম না। তারপর উনি পুলিশকে ডাকতে বললেন, ছেলেটাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিন। এই ধরনের লোক সমাজে ঘুরে বেড়ানোর অযোগ্য না। পুলিশ এসে ছেলেটিকে ধরে নিয়ে গেল। মানুষজন প্রশংসা আর গুঞ্জনে ব্যস্ত। কেউ কেউ মোবাইলে ভিডিও করছে। এরই মাঝে আকরাম চৌধুরী এগিয়ে এসে রাজের কাঁধে হাত রাখলেন। তুমি আজ প্রমাণ করে দিলে তুমি তোমার বাবার আদর্শ ছেলে। তোমার বাবাও একজন এমন মানুষের ছিল। আমি তোমার উপর গর্বিত রাজ। এই বাড়ির মেয়েদের সম্মান আমার নিজের সম্মানের চেয়ে কম নয়। চোখে ভেজা আবেগ, চারপাশে গর্ব আর গুঞ্জন। আর দূরে দাঁড়িয়ে মেহরিন, যার বুকের ভেতরটা তখনও ধুকপুক করে কাঁপছে, কিন্তু চোখে এখন ভয় না, শ্রদ্ধা। রাজকে সে এক নতুন আলোয় দেখছে, একজন যোদ্ধা, একজন নির্ভরতার প্রতীক হিসেবে। অনুষ্ঠানের উষ্ণতা ধীরে ধীরে আগের ছন্দে ফিরেছে। আলোর ঝলকানি, মানুষের হাসি আর বাদ্যের তালে আবার ব্যস্ত হয়ে পড়েছে চারপাশ। কিন্তু এই হৈহুল্লোড়ের মাঝেও মেহরিন একা, একেবারে একা। চোখে তার এক ধরনের নীরব ঝড়। সে চুপচাপ দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরে ভিড়ের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, এই লোকটা ইচ্ছে করে আমার সামনে আসেনি, ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছে। এখানে এসে একবারও বলে না আমি আসছি। আমাকে জানাতে পারতো না? আমি কি এতটাই অবাঞ্ছিত? আমার কোনো মূল্যই নেই তার কাছে? অভিমান আর বুকের ভিতর চেপে বসেছে। গলার ভেতর দলা পাকিয়ে উঠছে কষ্ট, আর চোখের কোণা ভিজে উঠছে অজান্তেই। ঠিক তখনই রাজ এগিয়ে আসছিল মেহরিনের দিকে। ধীর পায়ে, চোখে মিশ্র আবেগ, অপরাধবোধ, অনুভব আর একরাশ অনুশোচনা। মেহরিন হঠাৎ রাজকে দেখতে পেয়ে থমকে গেল। একটা মুহূর্তের জন্য চোখে চোখ পড়ল দুজনের। রাজ এগিয়ে আসে, যেন কিছু বলবে, হয়তো তোমার চোখের জল আমি চাইনি, এমন কিছু। কিন্তু মেহরিন আর দাঁড়ায় না। সেই চেনা রাগ, সেই পুরনো অভিমান আর সমস্ত শরীর জুড়ে তীব্র হয়ে উঠল। এক দৌড়ে সিঁড়ির দিকে ছুটে যায় সে। তার চুলগুলো ছড়িয়ে পড়ছে, কাঁধে আঁচলটা ঝুলে পড়ছে, আর চোখের পানি গাল পেয়ে ঝরে পড়ছে। রাজ থেমে দাঁড়ায়, তার চোখে বিস্ময় আর সাথে বুকের গভীরে হালকা একটা খালি শূন্যতা। সে শুধু ফিসফিস করে বলে ওঠে, হারিও না। কিন্তু উত্তর আসে না। কেবল সিঁড়ির ধাপে ধাপে মেহরিনের কান্না মেশানো পায়ের শব্দ হারিয়ে যায় জমিদার বাড়ির দোতলার নীরবতায়। দোতলার করিডর ধরে ছুটে যাচ্ছে মেহরিন। চোখে পানি আর অভিমানের জ্বালায় তার মুখখানা লাল হয়ে উঠেছে। মেহরিন থমকে যায়, চোখে জল, মুখ ঘুরিয়ে রাখে, কান্না যেন না দেখে কেউ। মেহরিনের দাঁড়ানো দেখে চুমকি আর মেহবুবা ছুটে আসে উপরে, আর মেহবুবা মুচকি হাসি, কিন্তু চোখে গভীর দৃষ্টি। সিঁড়ির ধাপে থেমে গিয়ে একবার নিচে তাকিয়ে থাকা রাজের দিকে, আর একবার কাঁদতে থাকা বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে, এতদিন আমার বোনের ভালোবাসা দেখেছেন, এখন ওর অভিমানটাও দেখুন। খুব রেগে গেছে ও, আর আপনি কাজটা একদমই ঠিক করেননি। আজ আপনি এখানে আসবেন এটা একবার বলেই দিতে পারতেন না আমার বোনের কবি সাহেব? শেষ কথাটা একটু টেনে বলে মেহবুবা, তারপর আর দাঁড়ায় না। এক দৌড়ে চুমকির সাথে চলে যায় দোতলার দিকে। রাজ একবার মাথা নিচু করে হাসে, ঠোঁটের কোণে এক টুকরো অভিমান মেশানো প্রশ্রয়। সে এক দারুণ দৃশ্য। গাড়ি একটু কাত করে ফিসফিস করে বলে, বুঝেছি, ম্যাডামের অভিমান ভাঙাতে হবে, তবে সমস্যা নেই, অভিমান তো আমি ভাঙাবই। রেডি থাকবেন ম্যাডাম। তার চোখে এখন আর দ্বিধা নেই, শুধু অদম্য একটা সংকল্প। পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা, বাতাসে কাঁপছে পর্দা, আর বিছানার একপাশে চুপচাপ শুয়ে আছে মেহরিন। মুখটা বালিশে গুজে রেখেছে, চোখের পানি এখনও শুকায়নি।
মন ভরা অভিমান, মন ভরা কষ্ট, একটু ভালোবাসার প্রতীক্ষা। চুমকি আর মেহবুবা পাশে বসে, কেউ ওর পিঠে হাত রাখছে, কেউ চুলে বিলি কেটে দিচ্ছে, কিন্তু তবু কিছুতেই মেহেরিনের কান্না থামছে না। মেহবুবা একটু বিরক্ত হওয়া গলায় বলে, এই মেয়ে, কাঁদতে কিন্তু চোখ ফুলে যাবে। কবি সাহেব যদি এখন আসে তখন তোর চোখ মুখ ফোলা দেখে তখন না ভাবে যে তোকে ভূতে ধরেছে। মেহেরিন বালিশে মুখ গুজে গো গো করে কিছু একটা বলে, বোঝাই যায় না কিছু। চুমকি তখন উঠে দাঁড়িয়ে একটু দুষ্ট হাসি দিয়ে বলে, ঠিক আছে, এখন আমি গান গাই, দেখি এই মেয়ে হাসে কিনা। একটু গলা খাকারি দিয়ে চুমকি গাইতে শুরু করে, কেমন করে এত নিঠুর হইল তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা কইরা আয়োজন। কেমন করে এত নিঠুর হইল তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা কইরা আয়োজন। মনেতে গড়ে গড়ে আমারই অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাংখা। গানের গলা যেমনই হোক না কেন, মেহেরিন ঠিক চিনে ফেলে এই গলাটা কাদের অনুকরণে গাওয়া। সে এক ঝটকায় উঠে বসে, চোখ বড় বড় করে চুমকির দিকে তাকায়। তুই কি গান গাচ্ছিস? হ্যাঁ, থামবি? তুই থামবি? চুমকি গান থামে না, বরং গলার স্বর আরও নাটকীয় করে। কেমন করে এত নিঠুর হলো তোমার মন, তুমি মনটা আমার ভাঙ্গা দিলা কইরা আয়োজন। বলে মেহেরিন ঝাঁপিয়ে পড়ে চুমকির ওপর, বালিশ দিয়ে পেটাতে থাকে। চুমকি কাঁধ ঝাঁকিয়ে হাসে, বাঁচাও মেহবুবা, আমাকে বাঁচাও। মেহবুবা পাশে বসে হেসে কাঁপছে। এক পর্যায়ে মেহেরিনও আর রাগ ধরে রাখতে পারে না, হেসে ফেলে। তিনজন একসাথে হেসে বিছানায় গড়িয়ে পড়ে। হাসির মধ্যে কষ্টটা কোথাও মিলিয়ে যায়। চুপচাপ বাতাসে ভেসে আসে সেই পুরনো বন্ধুত্বের গন্ধ, সেই নির্ভরতার অনুভব, যে অনুভবে কোনো রাজের না বলা কথা আর না কোনো অভিমান টিকতে পারে না বেশিক্ষণ। কিন্তু কবির সাহেবের উপর ভারী অভিমান জমে রইল মেহেরিনের। মনে মনে পণ করল সে আর কথাই বলবে না। রাজ এখনও দাঁড়িয়ে আছে সিঁড়ির পাশে। হঠাৎ পাশ ফিরে দেখে লাবিব তার দিকে এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে। হোয়াট? কিছু না, দেখছি। কি? কিভাবে তুমি একটা অবলা মেয়েকে চোখ ধুয়ে গিলে খাচ্ছ? হোয়াট? না না, মানে আসলে কথাটা আমি বলিনি, আমার মুখ বলেছে ব্রো। বিশ্বাস মি ব্রো, আজকাল আমার মুখ আমার কথা শুনছে না, অটো হয়ে গেছে। আমি চেয়েও কিছু করতে পারছি না ব্রো। আমার মনে হয় আমার কোনো বড় অসুখ হয়েছে। অলরাইট, তোকে থেরাপি দেওয়ার ব্যবস্থা করছি, জাস্ট ওয়েট। তখন তোর মুখ, হাত, পা, বডির প্রত্যেকটা পার্ট তোর কথা শুনবে। ব্রো, আমি আমার না হওয়া বউয়ের কসম করে বলছি, আমার মুখ, হাত, পা আর অটো হবে না। অটো হতে চাইলে আমি প্রয়োজনে দড়ি দিয়ে বেঁধে রাখবো। বিশ্বাস মি ব্রো। তুই কখনো ভালো হবি না। আই এম এ গুড বয়, ইউ নো ব্রো। ওই রাস্কালটাকে আমার চাই। কাকে কথা বলছো ব্রো? ও, ওই ছেলেটা যে ভাবিকে টাচ করতে যাচ্ছিল। আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধির দরজা খুলে গেছে, তুই আর মাথা মোটা নেই। একদম ওকেই বলেছি। ওরে ব্রো, কিন্তু তুমি কি করবে ওর সাথে? তুই নিজেই দেখে নিস। এখন যেটা বললাম এটা কর ফাস্ট। আমি কাউকে বুঝিয়ে বলি না, দেখিয়ে দিই। উফ, বেচারা ও জানেই না। কেউ রাজ শিকদারের শখের নারীর দিকে তাকানোর সাহসও করে, তার চোখ উধাও হয়ে যায়। আর ওই ব্লাডি বিচটা ছোঁয়ার চেষ্টা করেছে। হে ইউ নো ব্রো, ওই বেচারার জন্য আই ফিল ভেরি ভেরি কষ্ট। দুজন আরও বেশ কিছুক্ষণ কথা বলে। রাত তখন বেশ গভীরে। অনুষ্ঠানে ঝলমলে আলোর ভিড় কমে এসেছে। অতিথিরা একে একে বিদায় নিয়েছে। জমিদার বাড়ির ডাইনিং টেবিলে এখন কেবল পরিবারের সদস্যরা আর কাছের লোকজন। সাজানো খাবারের ঘ্রাণে চারপাশ ভরে গেছে। চেয়ার টেনে সবাই বসে পড়েছে। ফাইজা চৌধুরী হেসে হেসে বলছেন, আজকের পারফরমেন্স দেখে তো আমি অবাক। আর রাজবাবার কানের গলা, আহা! কিন্তু সব কিছু মাটি করে দিল ওই বেয়াদবটা। যা বলেছেন আপা, আজকালকার কিছু ছেলে মেয়ে একদম উচ্ছনে গেছে। কপাল ভালো যে খারাপ কিছু ঘটেনি, তার আগেই রাজ দেখে ফেলেছিল। তেমন কিছু তো হয়নি। তোমরা খামোকায় চিন্তা করো না। আর ভুলে যাও না, আমার মেয়ে ভীতু নয়, সে নিজেকে প্রোটেক্ট করতে জানে। কিন্তু রাজের কাছে আমি কৃতজ্ঞ ও সময় মতো দেখেছিল বলে আমার মেয়েকে কোনো পরিস্থিতিকর সিচুয়েশন পড়তে হয়নি। তা যা বলেছ। রাজ মেহরিনের দিকে তাকায়, তারপর আবার ফিরোজ মির্জার দিকে তাকিয়ে বিনার সাথে বলেন, এটা আমার কর্তব্য আঙ্কেল, আপনারা চিন্তা করবেন না। আর যা হওয়ার হয়ে গেছে, এ ব্যাপারে আর কিছু না বলাই ভালো। সকলে এই আলাপ বাদ দাও।
যা হওয়ার তা হইয়া গেছে, এ নিয়ে আর কথা কইও না বাপুকেও। সবাই ওনার কথায় মাথা নাড়ে। খেতে খেতে ফিরোজ মির্জা বলেন, তা বাবা রাজ, তোমার বিজনেস কেমন চলে? জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালোই চলছে। নতুন একটা প্রজেক্টে কাজ করছি, আশা করি প্রফিটও ভালো আসবে। ইনশাল্লাহ। তা বিয়ে শাদির কি প্ল্যান? কাউকে পছন্দ করো নাকি? আমরা মেয়ে দেখব। এই প্রশ্ন শুনে সবাই রাজের দিকে চায়। কি বলে তা শোনার আশায় সবাই। লে, কাকে দিল রাজার পাঠ? আরে আঙ্কেল, আপনি যদি জানতেন আপনার মেয়ের প্রেমে পড়ে আছে 3 বছর ধরে, তাহলে আর একটু প্রশ্ন করতেন না। খুব আস্তে করে বলো কথাটা। লাবিব আর মাহির পাশেই শুনে ফেলে। মাহির মিটিমিটি হাসে আর রাজ ওর দিকে তাকিয়ে আবার খাওয়াতে মনোযোগ দেয়। ভাবটা এমন যেন ও পৃথিবীতে শুধু খাওয়ার জন্য এসেছে। রাজ মুচকি হাসি ফিরোজ মির্জার দিকে তাকিয়ে বলে, একজন আছে যাকে আমার ভালো লাগে। মেহরিন তড়াক করে রাজের দিকে তাকায়, চোখে কৌতূহল, মনে ভয় যদি এখন সবার সামনে বলে দেয়। চুমকি আর মেহবুবা হাসছে। ফিরোজ মির্জা বলেন, বাহ, বেশ ভালো কথা তো। কে সে? আমাদের সাথে পরিচয় করাবে না? রাজ মেহরিনের দিকে একবার তাকিয়ে তারপর বলে, তবে আঙ্কেল, আমি তার কথা জানি না। তাকে আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগে কিনা এটা আমি জানি না। মেহরিন একটা ভেঙচি কাটে। রাজ তা দেখে মাথা নিচু করে হাসে আর এদিকে ফিরোজ মির্জা বলেন, অবশ্যই তোমাকে পছন্দ হবে, কেন হবে না? পছন্দ হওয়ার মতো একজন পুরুষ তুমি। আচ্ছা, তুমি চিন্তা করো না, তুমি তার ঠিকানা আমাকে জোগাড় করিয়ে দিও। আমি ওর বাবার সাথে কথা বলবো। নিজের বাবার মুখে এই কথা শুনে কাশতে শুরু করলো মেহরিন। রাজ বাঁকা হেসে মাহিরকে ইশারায় পানি দিতে বলে। মাহির পানির গ্লাসটা এগিয়ে দেয় মেহরিনের দিকে। মেহরিন পানিটা কোনো মতন খায়। মালিয়া মির্জা বলেন, আস্তে খাবি তো, দেখলি কেমন হলো? বিষম উঠে গেল তোকে নিয়ে, আর আমি পারি না। রাজ এবার সিরিয়াস ভঙ্গিতে ফিরোজ মির্জাকে বলে, আঙ্কেল, আপনার হেল্প লাগবে আমার, আমাকে সাহায্য করবেন তো? অবশ্যই। বাহ ভাই বাহ, নিজের মেয়ের জন্য নিজেই ঘটকালি করতে চাইছে। আহা হা, কি মানবতা রে। রাজ পা দিয়ে একটা লাথি মারে লাবিবকে। লাবিব আউস বলে ওঠে। সবাই লাবিবের দিকে তাকায়। লাবিব ক্যাবলা হাসি দিয়ে বলে, আহ, মশা রে মশা, মশা কামড়াচ্ছে। মর্জিনার মা, এই সকিনা এইকে কইয়া আসোস, কয়েল লইয়া আয়। দেখছোস না, মুখ পড়িরা আমার নাতিরে ডারে মশাই কামড়ায়। আহারে, আমার সুন্দর নাতি ডারে মশাই কামড়াতে কামড়াইতে লাল বানাই ফেলছে। সবাই হাসে। আরফা হঠাৎ হেসে বলে, তোমরা যাই বলো, আজ কিন্তু আমাদের চুমকির ডান্স, ও মাই গড, ভাইরাল হয়ে যাবে মনে হচ্ছে। কি যে বলিস না, ভাইরাল হলেই সবার সাথে ছবি তুলতে হবে। আর আমাকে যেখানে দেখবে সেখানেই সবাই ছবি তুলে নেবে। তখন যদি আমার পোজ ভালো না হয়, যদি উল্টাপাল্টা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নেয়, তখন আমাকে শাকচুনির মতো লাগবে। নো ওয়ে, না বাবা, থাক, আমার ওসব ভাইরাল টাইরাল হতে হবে না। জনতাই ঠিক আছে। আরে তা বললে কি হবে? তুমি ভাইরাল হলে তোমার নাম বেচে আমরাও কিছু কামাই করতে পারবো। তুমি কোনো গরিবের পেটে লাথি মারছো। প্লিজ, তুমি ভাইরাল না হলেও একটু ভাইরাস হয়ে যাও। সবাই হেসে ওঠে। হাসি রোল পড়ে যায় টেবিলে। কিন্তু ওই এক কোণে খাবারের প্লেটের পাশে নিঃশব্দে বসে আছে মেহরিন। চোখ নিচু, শুধু খাবার নাড়াচাড়া করছে, মুখে কিছু তুলছে না। মেহবুবা একবার চোখ তুলে মেহরিনের দিকে তাকায়, আবার মাথা নামিয়ে হাসতে হাসতে আস্তে আস্তে বলে, তুই আবার বোবা হয়ে গেলি কেন? সামনে কবি সাহেবকে রেখেও মুখটাকে এমন প্যাঁচাদের মতো করে রেখেছিস কেন? চুমকি মুখ চেপে হাসছে আর মেহরিন কোনো জবাব না দিয়ে শুধু কপালের একটা কোণে চুল সরিয়ে রাখে। চোখের দিকে কেউ তাকালে টের পেত ওখানে এখনও লুকিয়ে আছে কিছু অভিমান আর না বলা অনেক কথা। খাওয়া শেষের দিকে যখন সবার মুখে হাসি, গল্প, মজার রেশ, তখন রাত শুধু এক কোণে বসে মেহরিনের দিকে তাকিয়েছিল। মেয়েটা পুরো খাবারের সময়টা একদম নীরব। হঠাৎ কেউ ডাকলে জবাব দিচ্ছে ঠিকই, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত অভিমান আর নীরব ক্ষোভ। রাত সেটা টের পেল। ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। রাগে যখন মেহরিনের চোখ চিকচিক করে আর নাকের পাটা একটু পরপর ফুলে যায়, তখন তাকানো যায় না, অথচ চোখ ফেরাতেও ইচ্ছে করে না। মনে মনে বলল রাজ, কিন্তু কিছু বলল না, কিছু করলো না। শুধু ভেতর ভেতর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। ম্যাডামের এই রাগ ভাঙাতে হবে, তবে ঠিক আমার মতো করে, এমনভাবে যেন মনে থাকে
আবার যেন ভালোবাসাও লুকিয়ে থাকে। সবাই যার যার রুমে চলে যাচ্ছে। জমিদার বাড়ি মেয়েদের ঘরে এখন আলো নরম হয়ে এসেছে। দেওয়ালে ঝুলছে পর্দা, মেঝেতে ছড়িয়ে আছে শাড়ির খুচরানো পার আর কিছু জুতো। বিছানায় শুয়ে আছে মেহরিন, মুখটা বালিশে গুজে রেখেছে, চোখে এখনো অভিমানী জল। চুমকি ওর পাশে বসে হাত নেড়ে বলল, এই তুই এমন মুখ করে বসে আছিস কেন? মনে হচ্ছে কেউ বনবাস দিয়ে গিয়ে গেছে আর বলেছে সারাদিন মুখ আটকে প্যাঁচার মতো করে রাখতে। মেহরিন কিছু বলল না। মেহবুবা হেসে বলল, ঠিক, কবি সাহেব SMS না দিলে মুখ ফুলিয়ে রাখিস। দেখা দেয় না বলে কত না কল্পনা জল্পনা করিস তাকে নিয়ে, আর এখন সামনে এলো তাও এমন করছিস। আসলে তুই চাসটা কি মেরিমা? তোর সেই কবি সাহেবকে ফোন করে বলি, তার জন্য মেহরিন আপা ঠিক কতখানি ডিপ্রেশনে চলে গেছে। চুপ, একদম নাম নিস না ওই বাদরের। আরে নাম তো নেইনি, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? প্লিজ আপা, আপনি উত্তেজিত হবে না। আরে তখন ওর আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তখন ওর বিবেক শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছে। এই কথায় তিনজন একসাথে হেসে পড়ে বিছানার উপর। হাসি করে বালিশের কাঁধে, চুলের ভেতর, আর সেই হাসির ভেতর একটু লুকিয়ে থাকে অভিমানী চোখের জল। আর এক মুহূর্ত বাড়ির অন্য এক কোণে রাজ নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ ভাবে, রাগ ভাঙাবো, তবে এমন ভাবে যেন ওই চোখ থেকে হাসি বের হয়, পানি নয়। জমিদার বাড়ির দোতলার দক্ষিণের কোণের রুমটা আলোয় ভরা। খাওয়া দাওয়া শেষে এখন একটু হালকা হাওয়া। জানালার বাইরে রাতের তারা জ্বলজ্বল করছে, আর ভেতরে জ্বলছে তিনজনের কথার আড্ডা। রাজ বিছানার এক পাশে হেলান দিয়ে বসে আছে, লাবি বিছানার পাশে চেয়ার টেনে বসেছে, আর আরশ জানালার পাশে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে হাসছে। হঠাৎ মাহির দরজার পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া আমি কি একটু আসতে পারি? আয় বস। এখন বুঝি হুমকি দিবি? হুমকি না, ওয়ার্নিং। মাহির এখন ফিল্মি ভাইয়ের চরিত্রে। দেখেন ভাইয়া, আমার আপু যেমন বাইরে থেকে নরম, তেমনি ভেতরে খুব স্ট্রং। একবার রাগ করলে সহজে ভাঙে না, আবার যে ভালোবাসে তার জন্য অন্ধও হয়ে যায়। তাই কেয়ারফুল, খুব কেয়ারফুল থাকতে হবে। ভালো কথা বলেছিস, আমার তো শোনার শখ হয়েছে। কি করলে রাগ ভাঙে সেটা বল। ভাই, আগে রাগ করার কারণটা বুঝতে হবে, তারপর আধ ঘন্টা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর একটা চকলেট দিলে যদি ভাঙে তবেই না সোজা। মেয়েদের তো আবার চকলেট খুব প্রিয়। চকলেট, গান এসব কাজ করবে না। ও চোখে যদি সত্যি কিছু দেখতে পায় তবে মাফ করে দেবে, নইলে ধরা খেয়ে যাবেন ভাইয়া। আর যদি সিরিয়াস রাগ হয় তবে তা এত সহজে ভাঙবে না। চ্যালেঞ্জটা করছিস? তবে শুনে রাখ, তোর বোনের রাগ আজ রাতেই ভাঙাবো। সেটা যেভাবেই হোক হোক, সেটা সোজা পথে বা ছলনা করে। তারপর সবাই হেসে ওঠে। বাহিরে রাত গভীর হয়, আর ভেতরে রাজের মনে জন্ম নেয় এক শান্ত পরিকল্পিত যুদ্ধে জেতার সংকল্প। আর ইয়নাকে আমি রাগাতে পারি, কিন্তু হারাতে না। রাত ৩টা, চারপাশে নিস্তব্ধতা। পুরো জমিদার বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছে রাতের শান্ত আধারে, কিন্তু কারোর মন তেমন শান্ত না। মেহরিনের ফোনে হঠাৎ একটু শব্দ। ঘুম ভেঙে যায় মেয়েটার। চোখ আধা মেলে দেখল কবি সাহেব লেখা নাম্বার থেকে মেসেজ। একটা শব্দ মাত্র, সরি। তার নিচে আবার লেখা, আমার অভিমান রঙের মতো সুন্দর, কিন্তু আমি চাই না সেই রং বিলীন হোক আমার জন্য। তোমার অভিমান আমাকে ছুঁয়ে গেছে, আমি দোষী, ঠিক কথা। তবুও আমি ভুলে যেতে পারি না তুমি আমার প্রিয় কবিতার মতো, যাকে পড়লেও শেষ হয় না, শুধু মনে পড়ে যায় আরও বেশি। মেরিন ফোনটা রেখে দিতে চাই, কিন্তু পারছে না। অভিমান থাকলেও ওই ছেলেটার প্রতি দুর্বলতাও যে অস্বীকার করা যায় না। ঠিক তখনই আবার একটা মেসেজ, একটু ছাদে এসো প্লিজ, কথা না বললেও চলবে, শুধু একবার দেখা দাও। এই লোকটা কেন এমন? এখনই রাত ৩টায় আমি কেন যাব? এতই সোজা, ও বললেই আমার যেতে হবে নাকি? যাব না আমি বলে শুয়ে পড়ে আবার কিছুক্ষণ এপাশ ওপাশ করে তারপর উঠে বসে চুলগুলো হাত খোপা করে ওড়নাটা পরে নেয়। যাবে না করে কিন্তু পা দুটো নিজের মতোই বেরিয়ে পড়ে। ওড়নাটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যায়। হৃদয়ের ভিতরটা একটু কাঁপছে। অভিমান এখনও আছে, কিন্তু তলায় একটা টানও জমে উঠছে। ছাদে উঠে দেখে রাজ দাঁড়িয়ে আছে নিঃশব্দে। আকাশের দিকে তাকিয়ে হাওয়ায় তার চুল একটু এলোমেলো, চোখে একরাশ অপেক্ষা। মেহরিন এসে দাঁড়ায় একটু দূরে। রাজ ধীরে তাকায় তার দিকে। চোখে কোনো কথা নেই, শুধু গভীর একটা অনুশোচনা আর ভালোবাসা। দুজনের মাঝে কিছু শব্দের অভাব, কিন্তু পরিস্থিতিটাই এখন সবচেয়ে বড় ভাষা।
ছাদের রাজদারি দুহাত পকেটে, চোখ আকাশে, পায়ের শব্দে সে ফিরে তাকাই, চোখে বিস্ময়, স্বস্তি আর একরাশ অপরাধ বোধ। রাজ ধীরে বলে, জানি না কিভাবে মুখোমুখি হব তোমাকে না বলে এখানে আসাটা আমার ভুল, কিন্তু আমি আসতে চেয়েছিলাম একজন হয়ে, যে তোমার পাশে দাঁড়াতে চায় সব সময়, না শুধু কবিতায়, বাস্তবেও। মেরিন চুপচাপ দাঁড়িয়ে, চোখে তার জলের রেখায় টলমলো। তুমি কাঁদছিলে, আমি জানি। তোমার কান্না আমি কাঁধিয়ে নিতে পারি না। তোমার অভিমান আমার কাছে সবচেয়ে সুন্দর, কিন্তু আমি চাই তোমার ঠোঁটে ফিরুক সেই হাসি, যেটা একদিন আমায় ভিজিয়ে দিয়েছিল। এই কথা শুনে মেহরিনের বুক ফেটে কান্না আসে। সে মুখ ঘুরিয়ে নেয়, চোখে জল লুকাতে চায়, কিন্তু রাজ কাছে এসে ধীরে ধীরে তার হাত ধরে। রাজ ধীরে ফিসফিস করে বলে, আর যদি কখনো কষ্ট দেই, মারো, কাটো, তবে এই হাতটা ছেড়ে দিও না। তবে আজ শুধু একবার বলো, তোমার চোখের জল আমার নয়, কেবল মেঘের বৃষ্টি ছিল। মেরিন আর কিছু বলতে পারে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রাস্তার গালে হাত রাখে। চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজন একটা অভিমান গাল বেয়ে পড়ে। এক টুকরো ভালোবাসা গড়ে ওঠে। সাতটা নিস্তব্ধ। চাঁদের আলো পড়ে আছে মেহরিনের মুখে, চোখে মুখে অভিমান আর ঘুম না আসার ক্লান্তি। তার ঠিক সামনে এসে দাঁড়ায় রাজ। দূরত্বটা আর এক ফুটো না, এতটাই কাছে যে রাজের নিঃশ্বাস লাগে মেহরিনের গালে। মেরিন একটু চমকে ওঠে। রাজের এত কাছে আসায় অস্বস্তিতে পড়ে যায়, ভাগতে চাই, কিন্তু পা যেন পাথর। হাতটা বুকের কাছে এনে চোখ বন্ধ করে নেয়। অভিমান, লজ্জা, ভয় আর কিছু একটার জন্য, কিন্তু রাজ কিছুই করে না। সে মেহরিনকে ছুঁয় না, ছুঁয়ে দেওয়ার মতো সাহস করে না, শুধু গভীরভাবে তাকিয়ে থাকে তার দিকে। তারপর ধীরে পেছনে গিয়ে ছাদের দরজাটা বন্ধ করে দেয়। হাওয়াটা বন্ধ হয়ে যায়। রাতটা হয়ে ওঠে আরও গাঢ়। মেরিন চোখ খুলে তাকায়। রাস্তার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে, চোখে লজ্জা নেই, আছে এক ধরনের নরম গর্ব, যে গর্ব ভালোবাসার, শ্রদ্ধার। রাজ ধীরে ধীরে বলে, তোমার চোখ বন্ধ করে নেওয়া মানে আমি বুঝি না যে তুমি কেমন ভয় পাও। তোমার কাছে আসা মানে ছোঁয়া নয়, তোমার পাশে দাঁড়ানো মানে তোমার রাগ বোঝা, তোমার চোখের জল ধরে রাখা, আর তোমার নীরবতায় নিজের নাম খোঁজা। মেহরিন কিছু বলে না, তার চোখ জলে চিকচিক করে। রাজ একটু এগিয়ে আসে, কিন্তু ছুঁয় না, তবু বলে, তুমি যদি অনুমতি দাও, আমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবো, না ছুঁয়ে, না দাবি করে, শুধু তোমার সামনে, তোমার হাওয়ার পাশে, তোমার অভিমান ভাঙা অবধি। মেরিন ঠোঁটে এক বিন্দু কাঁপুনি, চোখে জমে থাকা জলটুকু ঝরে পড়ে। রাজ ধীরে বলে, তুমি চাইলে আমি চলে যাব, তবে যাওয়ার আগে শুধু বলো, তোমার হৃদয়ে আমার জন্য এখনো একটু জায়গা আছে তো? মেরিন চুপ, কিছু বলছে না, আসলেও কিছু বলতে পারছে না। সব কথা যেন কণ্ঠনালীতে আটকে গেছে। সাতটা আবার নীরব হয়। তার দুজন দাঁড়িয়ে থাকে এক নিঃশব্দ আবেগের ভেতরে, যেখানে ভালোবাসা বলে না, কিন্তু বুক জুড়ে বাজে। ছাদের বাতাসে এখনো রাজের কণ্ঠ ভেসে বেড়াচ্ছে। আমি সরি আরিওনা, অনেকগুলো সরি। আমার বলা উচিত ছিল, আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে। আমি আসলে তোমাকে চমকে দিতে চেয়েছিলাম, জানি না কেন ভাবিনি তুমি রেগে যাবে। মেরিন ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে আগুন, তার মুখে কথা নেই, চোখ জ্বলছে। তারপর ঠাস একটা চর রাজের বাম গালে। রাজ চমকে ওঠে, কিন্তু মুচকি হেসে বলে, এইটা বুঝি সেই অভিমান পর্বের ট্রেলার? মেরিন থামে না, আরেকটা খুশি, এবার বুকের মাঝে আরেকটা থাপ্পড়, হালকা কিন্তু রাগে ঠাসা। আপনি খুব খারাপ, খুব 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 খারাপ। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন। আপনি জানেন কত কষ্ট পেয়েছি আমি। আপনি আমার সামনে না এসে আড়ালে ছিলেন। আমি ভাবতাম আপনি ব্যস্ত। আমি কেঁদেছি, আমি কষ্ট পেয়েছি। মেরিন কাঁপতে কাঁপতে বলতে থাকে। রাজ তখন হাত দুটো বাড়ি মেহরিনকে জড়িয়ে ধরে। শুরুতে মেহরিন সরে যেতে চায়, কিন্তু রাজ শক্ত করে ধরে রাখে, তার কণ্ঠে নরম সুর। তুমি কাঁদলে আমি মরবো, তোমার চোখে জল মানে আমার বুক খালি। তুমি মারো, আমি হাসবো। তুমি যদি এভাবেই ভালোবাসো, তাহলে আমি 1000 বার মার খাবো। মেরিন ধীরে ধীরে থেমে যায়, চোখ ভেজা, গাল নরম, বুকের মাঝে রাজের ধরপড় ধরপড় শব্দ। রাজের কণ্ঠ আবার জড়িয়ে ধরে। এই বুকটা শুধু তোমার জন্য, তোমার রাগের, তোমার কান্নার সঙ্গী, আর তোমার চুপ করে থেকে আমাকে তুচ্ছ করে দেয়া সব কিছুতেই আমি আছি। মেরিন চুপ, কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে নীরবে। তার মাথার রাজের বুকে এসে ঠেকে, আর রাজ নিজের কপালটা রাখে মেহরিনের চুলে। ছাদে তখন নীরবতা। চাঁদের আলোয় একজোড়া হৃদয় একসাথে নিঃশ্বাস নিচ্ছে।
নতুন এক শুরু, নতুন এক মুহূর্ত, যেখানে ভালোবাসার ভাষা শুধু স্পর্শ আর চোখের ভেতর। চাঁদের কোনায় এক পাশে বসে আছে রাজা মেহরিন। সামনের আকাশে তারারা জ্বলছে, কিন্তু রাজের চোখ শুধু মেহরিনেই আটকে। চারপাশে হালকা বাতাস, নীরবতা আর ধুকপুক ধুকপুক হৃদস্পন্দন। রাজ ধীরে বলে, খুব কষ্ট পেয়েছো তাই না? মেহরিন কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলে, অনেক। রাজ মুচকি হেসে মেহরিনের দিকে একটু এগিয়ে এসে বলে, সরি ম্যাডাম, আর এমন হবে না। আপনার চোখে জল মানে আমার পৃথিবীটা ঝাপসা। মেহরিন মুখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ঠোঁটে এক চিলতে হাসি। তবুও সে বলে, আপনার উপর আমার রাগ বেশিক্ষণ থাকে না, তাই বারবার আপনি। তুমি অভিমান করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো লাগে। তুমি চোখ ফেরালে আমার দিনগুলো কেবল আধারে হাঁটে। তুমি কাঁদলে আমি মরতে মরতে বাঁচি। তুমি হাসলে আমি নতুন করে বাঁচতে শিখি। মেরিন হঠাৎ গম্ভীর মুখে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে পেছন ফিরে যায় 1 পা 2 পা। তারপর হঠাৎ একটা ঝটকে ছুটে যায় দূরে, লজ্জায় গাল লাল। আর রাজ পেছন থেকে বলে, আরে ম্যাডাম, লজ্জা কিসের? কবি লোক তো কবিতা বলবেই। তবুও তার গলায় এক টুকরো মায়া। ঠিক সে সময় ড্যাশ, ছাদের দরজাটা খোলে আর ভেতরে পড়ে যায় 2 বালিকা, সেনা, মেহবুবা আর চুমকি। চুমকি পড়ে গিয়ে বলে, উফ, আমার কোমর! এই, আমি বলেছিলাম ওরা নিশ্চিত ছাদে আছে। আমি তো শুধু কবি সাহেবের প্রেম আর মেহর অভিমান দুটোই দেখতে এসেছিলাম। এবার দেখলাম কবিতা সেশনও চলছে। বলে উঠে দাঁড়ায় দুজন। তারপর দুজন হেসে গড়িয়ে পড়ে। মেরিন লজ্জায় অন্যায় মুখ ঢাকে। রাজ একটু এগিয়ে এসে হেসে বলে, আমার প্রিয় দর্শকরা উপস্থিত, তাহলে এবার নাটকের বিরতি। মেরিন চোখ লাল করে লজ্জা আর রাগ একসাথে মিশে ছুটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওর ওড়না বাতাসে একটু ওলো, আর রাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহবুবা হালকা হাসি নিয়ে বলে উঠল, জি ও কবি সাহেব, আজ সত্যিই বুঝলাম কবিতার কলম প্রেমে ছোঁয়া পায়। তার কণ্ঠে ছিল একরাশ মজা আর খুশির সুর। চুমকি পেছন থেকে একটা ভাঙ্গা হাসি দিয়ে বলে, দুলা ভাই, আপনি তো দেখি একদম সিনেমার হিরো, শুধু বাকি আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তোমরা দুজন একসাথে হও মানেই আমার সর্বনাশ। একজন ঠেলা দেয় আর একজন ধাক্কা খায়। আর আপনি তো বেচারা, আমার বেস্ট ফ্রেন্ডকে মিষ্টি মিষ্টি কথা বলে কাঁদিয়ে দিলেন, আর এখন শো অফ করছেন। আমি শো অফ করি না শালিকা সাহেবা, আমি তো প্রেমিক, কবিতায় কথা বলি আর অনুভবে বাজাই। আপনার বেস্ট ফ্রেন্ডরা একটু বেশি স্পেশাল কিনা? ওহ মাই গড, এত প্রেম! আপনার এই প্রেমে তো ঝাঁপ দিতে ইচ্ছে করে। না না, তোমার ঝাপ যদি আমার আরিওনা দেখে তাহলে তো আমাকে সত্যিকারের কবরে পাঠিয়ে দেবে। মেয়ে মানুষ তার শখের পুরুষের বেলায় খুব পজিটিভ। আমি ভাই বিয়ে না করে বাচ্চার বাবা না হয়ে কবরে যেতে চাই না। এই বলে তিনজন হেসে ওঠে। দূরে কোথাও দরজা বন্ধ হওয়ার শব্দ। হয়তো মেহরিন এখনও লজ্জায় মুখ গুজে রেখেছে। কেটে গেছে 2 দিন। রাজ মেহরিনের সম্পর্ক আগের থেকে আরও একটু সহজ হয়েছে। সকাল 9টা। সকালটা যেন রঙিন হয়ে উঠেছে জমিদার বাড়িতে। বড় ডাইনিং টেবিলে সবাই একে একে জড়ো হয়ে বসেছে। গরম গরম লুচি, মুরগির মাংস, পায়েস, ডিম ভাজি আর জাহানারা বেগমের হাতে বানানো নারকেল নাড়ু, আরও নানা জাতের খাবার রাখা টেবিলে। খাওয়া আর গল্পে তুমুল ব্যস্ত। সকালের খাবার সময়ে জাহানারা বেগম খেতে খেতে হঠাৎ বললেন, এই লাবিবটা ছোটবেলায় একখান বলদ আসছিল, একবার কি করছে জানো? আম চুরি করতে গিয়া গাছতে ধাইপকা পইরা গেছিল। চুরি করতে গেছে, কিন্তু কার কার গাছ হেইয়া জানতো না। না চাই না নিজেদের গাছের আম চুরি করা বলদ হেই। এখন শুনি এই বলদ মালয়েশিয়া থাকতো। উফ দাদিমা, সে তো শৈশবের ভুল। আর আমি চোর হলেও সৎ ছিলাম, নিজেদের জিনিস চুরি করতাম, অন্য কারো তো না। আর এখন আমি পুরোপুরি চালাক হয়ে গেছি। হ্যাঁ, এতদিন শুনতাম চোর পালালে বুদ্ধি পারে, কিন্তু এখন দেখি চুরি করলে বলদ থেকে চালাক হয়, তাই না? তবে হেসে ওঠে। লাপিপ চোখ কুচকে তাকায়। তুমি কোনো লেদা বাচ্চা না, একদম বাদর। চুমকি বাটির ঢাকনা তুলে হেসে বলল, এই বাদরের খেলা তো টেবিলেই শুরু হলো দেখি। এই ফাঁকে রাজ আর মেহরিনের চোখাচোখি হয়। রাজ হালকা হাসে, মেহরিন চোখ ফিরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি খেলে যায়। তখনই পাশ থেকে মাহির কাঁটা চামচ নামিয়ে বলে, সবাই দেশ বিদেশে ঘুরতে চায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আর আমরা বড় বোনের স্বপ্নের রাজ্য সাজেক। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর হেসে ওঠে সবাই। চুমকি বলে, স্বপ্ন যদি পাহাড়ে হয় তবে সেটা তো ভীষণ রোম্যান্টিক আর সিনেমাটিক।
মেহরিন অপ্রস্তুত হয়ে যায়, গালটা লাল। রাজ হালকা করে নিজের কফির কাপটা তুলতে তুলতে ভাবছে, তোমার স্বপ্ন যদি সাজেক হয় ম্যাডাম, তাহলে যে এবার সাজেকেই নিয়ে যেতে হবে। যতই হোক ম্যাডামের স্বপ্ন বলে কথা। আমি ঠিক দেশ বিদেশের চমকদার জায়গায় ঘুরে মজা পাই না, আমার বরং পাহাড়, ঝর্ণা, মেঘ এইগুলোই টানে। সাজেকের ভোরের মেঘ, বিকেলের রোদ আর সন্ধ্যার লাল আলোয় ভেজা পাহাড়, ওখানে গেলে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। তার গলা যেন একটু কাঁপে। সে অনুভবটা এতটা সত্যি যে টেবিলের মুহূর্তেই নিস্তব্ধতা নামে। রাস্তার দিক থেকে ধীরে মাথা তোলে, চোখে একটুখানি আলোর ঝিলিক। হেসে উঠে বলে, আচ্ছা মামু, আমি যদি বলি মেহরিন যেখানে যেতে চায় আমি ওদের সবাইকে নিয়ে ঘুরে আসতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আকরাম চৌধুরী চায়ের চামচ থামিয়ে তাকান, মৃদু হেসে বলেন, তুমি বুঝদার ছেলে, আর এখন তোমাদের ঘোরাফেরারই সময়। যেতে চাইছো যাও, তবে ওদের নিরাপত্তা তোমার দায়িত্ব। আর ফিরোজ ভাইকে জিজ্ঞেস করে নিও তার অনুমতি আছে কিনা। অবশ্যই মামু। রাজ এবার ফিরোজ মির্জাকে বলে, আঙ্কেল, আপনি কি অনুমতি দেবেন মেহরিন, চুমকি, মেহবুবা আর মাহিরের যাওয়ার? ফিরোজ মির্জা সবার দিকে একবার তাকায়, সবার মুখে খুশির ঝলক দেখে বলেন, ওরা যেতে চাইলে যাবে, আমার কোনো প্রবলেম নেই, ওরা সবাই এখন বড় হয়েছে। ফিরোজ মির্জার কথায় সবাই খুশি হয়, কিন্তু পাশে বসে থাকা মালিয়া মির্জা তখন মুখ একটু গম্ভীর করে বলে ওঠেন, এতগুলো মেয়ে এত দূরে যাবে, তাও রাতে থাকবে বাহিরে, ওদের না গেলে হয় না? যাক না ভাবি, বাচ্চাগুলো একটু ঘুরে আসুক। ও মামুনি, আমরা চাই না প্লিজ। আমরা বাচ্চা নই যে হারিয়ে যাব। আমরা একদম দুষ্টুমি করব না। চাই না মামুনি, প্লিজ প্লিজ প্লিজ। মা প্লিজ না করো না, আমরা সবাই একসাথে যাব, অনেক মজা হবে। রাজি হয়ে যাও না প্লিজ। ওমা, তুমি যদি রাজি না হও আমরা এখনই অনশনে বসবো। আমাদের মতো এমন কিউট বাচ্চাগুলোর কষ্ট তুমি দেখতে পারবে না বলো? আমাদের কথা বাদ দাও, রাজভাই দেখো কি অসহায় মুখে তাকিয়ে আছে। রাজভাইয়ের এই দুঃখী মুখ পানে তাকিয়ে অনুমতি দিয়ে দাও প্লিজ। সবাই হেসে ওঠে। রাজ চোখ কুচকে বলে, শালা নাটকবাজ, এত চালাকি। জাহানার বেগম সবার হট্টগোল দেখে মাথা নাড়িয়ে বলেন, মালিহা, রাজি হইয়া যাও। রাজ তোমার খালুর মতো ঠান্ডা মাথার, মাইয়াগুলার বাতি খেয়াল রাখবো। সবচেয়ে অবশেষে অনেক টানাটানি পর মালিয়া মির্জা হাল ছেড়েই বলেন, আচ্ছা আচ্ছা, তবে একটা শর্তে, সবার ফোন চালু থাকবে, আর 1 মিনিট দেরি হলেও খবর দিবে। সঙ্গে সঙ্গেই বলে, ডন ওকে। হাসির ফাঁকে রাজ মেহরিনের দিকে একবার তাকায়। মেহরিন চুপচাপ তাকিয়ে থাকে জানালার বাইরে। ওর চোখে তখন সাজেকের পাহাড়ের সবুজ আর একটা নতুন রঙের স্বপ্ন। আর ভাবছে কত সহজে সবাইকে রাজি করিয়ে ফেলল রাজ। জাহানার বেগম লুচি ছিঁড়ে খেতে খেতে বলেন, আগের দিনে আমরা যখন বেড়াতে যেতাম খালি গরুর গাড়ি আর হাঁটা লাগতো, এখন তো গাড়ি বিমানে ঘোরে, আরও কত কি। দাদি, গরুর গাড়িতেও আমরা যেতে রাজি, যদি কেউ কবিতা পড়ে শোনায়, তাই না মিহু? মেহরিন হেসে চুমকিকে চিমটি কাটলো। রাজ হালকা হেসে পাশে বসা মেহরিনের দিকে তাকালো, কিন্তু মেহরিন চোখ নামিয়ে নিল। জাহানার বেগম ভুরু কুচকে বলেন, এই সাজেক মাজেক বলে কি জায়গা? পাহাড়ে গিয়ে আবার পড়বি কুয়াই, সাবধানে থাকবি ছেমড়িরা। দাদি আপনি চিন্তা করবেন না, পাহাড়ে ওঠার আগেই আমরা স্পেশাল লাঠি নিয়ে উঠব। সবার হাসি শুরু হয়ে যায়। লাবিব বলল, তো আমাদের সাজেকের প্ল্যান ফাইনাল, তাই তো? তাহলে আজ রাতে যাওয়ার ব্যবস্থা করে ফেলি, কি বলো সবাই? সবাই ইয়াহু বলে ওঠে। মেরিন চোখ নামিয়ে ছোট্ট করে হাসলো। রাজ মনে মনে ভাবল, ম্যাডাম আপনার সাজেক যাওয়ার স্বপ্ন এবার সেটা সত্যি হবে। বাড়ির চারপাশ যেন গুনগুন করে গাইছে। সাজেক যাওয়ার আনন্দে সবার চোখে মুখে একরাশ উচ্ছ্বাস, যেন একটা নতুন অভিযানে বেরিয়ে পড়ার অপেক্ষা। ডাইনিং রুম থেকে শুরু করে বারান্দা, কেউ কোথাও স্থির নেই। কেউ জামা গুছাচ্ছে, কেউ সানগ্লাস খুঁজছে, কেউ আবার ব্যাগের চেন টেনে টেনে চেক করছে সব ঠিক আছে কিনা। আজ রাতেই ওরা রওনা দিবে বলে সকাল সকাল সবে শপিংয়ে গিয়েছিল। সবার প্রয়োজনীয় জিনিস সামগ্রী সব কিনে নিয়ে এসেছে। মেহরিন নিজের ঘরে ব্যাগ গোছাতে ব্যস্ত, আর পাশে চুমকি আর মেহবুবা ঠিক সে চিরচেনা দুষ্টু মোড়ে। এই শুন, সাজিকে যদি ঝড় বৃষ্টি হয় তখন তুই রাজভাইয়ের কাঁধে ভর করে পাহাড়ে উঠবি না তো? তখন রাজভাই বলবে,
ম্যাডাম মেঘে ভেজার আগে একটা কবিতা হোক না। তোরা দুজন চুপ করবি? তোদেরকে আর পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? চুমকির সঙ্গে সঙ্গে বালিশ ছুঁড়ে মারে মেহরিনের দিকে। আচ্ছা বল, ব্যাগে পারফিউম নিয়েছিস তো? রাজভাই নাকি ফ্রেশ ঘ্রাণ পছন্দ করে। চুমকি বলে মেহরিন এবার উঠে ওকে ধাওয়া করে। ঘর জুড়ে শুরু হয় দৌড়াদৌড়ি আর বালিশ যুদ্ধ। মাঝে মাঝে হাসির ফোয়ারার মতো আওয়াজ আর মাঝে মাঝে খিলখিল করে গড়িয়ে পড়া ফ্লোরে। মেহবুবা হেসে হেসে বলে, আচ্ছা এভাবে ব্যাগ গোছালে না সাজেক নয়, আমরা সরাসরি গোপালগঞ্জে পৌঁছে যাব। আর যদি সাজিকে গিয়ে রাজভাই কবিতা পড়ে, পাহাড়ি হারানো এক মন ভোলা মেয়ের নাম মেহেরিন। এবার মেহরিন নিজেই হেসে ওঠে, মুখ লাল, চোখ ভেজা, কিন্তু মনে খুশির ঢেউ। সাজেকের স্বপ্নে পাহাড়ের মেঘে আর কে জানে রাতের চাহনিতে লুকিয়ে আছে কোনো নতুন অধ্যায়ে। রাতের নরম আলোয় গাড়িগুলো দাঁড়িয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে আর কয়েক মিনিটের মধ্যে। সবার মাঝেই উত্তেজনা আর হই হুল্লোড়ে ভরা একটা উৎসবমুখর পরিবেশ। দুইটা গাড়ি ঠিক করা হয়েছে, দুটোই বেশ আরামদায়ক এসইউভি। প্রথম গাড়িটা রাজ নিজে চালাবে, সামনে বসেছে মেহরিন, তাদের পিছনে চিটে চুমকি আর আরফা, তিনজনেই টুকিটাকি আর হাসাহাসিতে মেতে আছে। দ্বিতীয় গাড়ির ড্রাইভিং সিটে লাবিব আর পাশে বসে আছে মেহবুবা, যাকে লাইভ সযত্নে ম্যাডাম বলে ডেকে ডেকে মুখে ছানা তুলে ফেলেছে। পেছনে চিটে আরশ আর মাহির একদিকে হেলান দিয়ে জানালার দিকে তাকিয়ে মাঝে মাঝে সবার কথাই হেসে উঠছে। গাড়িতে উঠে চুমকি বলে উঠল, এই দেখো মেহেরিন আপা রাজভাইয়ের পাশে বসেছে। সাজিক যাওয়ার আগেই রোমান্টিক সাজিক শুরু হয়েছে। সামনে পাহাড়ের রোম্যান্সের চেয়ে সামনে যারা বসে আছে তাদের রোম্যান্সই দেখি আগে। আরশ জানালার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এই ট্যুরটা মনে হয় ভ্রমণ না, প্রেম ভ্রমণ হবে। রাজ হালকা হাসে। মেরিন একটু মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঠোঁটের কোণে লুকানো একটা হাসি ধরা পড়ে যায়। সবার কাছে বিদায় নিয়ে গাড়ি দুইটা একসাথে ধীরে ধীরে চলতে শুরু করে অজানার পথে, পাহাড়, মেঘ আর ভালোবাসার এক নতুন অধ্যায়ের দিকে। সাজেক যাওয়ার পথটা যেন শুধু মেঘ, পাহাড় আর আনন্দে মোড়া এক স্বপ্ন যাত্রা। গাড়ির জানাল দিয়ে উকি দিচ্ছে দূরের সবুজ পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে গা ছুঁয়ে যাচ্ছে। প্রথম গাড়িতে রাজ মাঝে মাঝে মেহরিনের দিকে তাকায়। মেহরিন নিজের মনেই মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছে, কিন্তু রাজের চোখে কোণা থেকে সেই মুগ্ধতা অচেনা থাকে না। চুমকি আরফা কখনো গায়, কখনো গল্প বলে, হঠাৎ হঠাৎ এমন হাসির ফোয়ারা ফোটে যে গাড়ির যেন আনন্দে ভেসে যায়। পেছনের গাড়িতে মেহবুবা হেডরেস্টে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। লাবিব হালকা মিউজিক বাজিয়ে দিচ্ছে। আরশ জানালায় হাত রেখেছে, যেন নিজের ভাবনের মধ্যে হারিয়ে আছে। আর মাহির একটু পরপর এটা সেটা বলে সবাইকে হাসাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ ওরা সাজেক পৌঁছে যায়। পাহাড়ের কোলে ঘেরা রিসোর্ট, ছাউনি ঘেরা ছিমছাম কাঠের কটেজগুলো যেন ছবির মতো সাজানো। চারিদিকে কুয়াশা, বাতাস, মেঘের গন্ধ আর নীরব এক সৌন্দর্য। সবাই যেন থমকে যায়। মেহরিন নিঃশ্বাস টেনে বলে, ইস, এমনটা কল্পনাও করিনি, মনে হচ্ছে যেন আকাশের মধ্যে এসে পড়েছি। চুমকি আরফাকে নিয়ে ছোটাছুটি করে। মাহির, আরশ একসাথে রিসোর্টের উঠোনে ঘুরে দেখে। রাজ দাঁড়িয়ে শুধু মেহরিনের মুগ্ধতা উপভোগ করে। মেহবুবা রুমে ঢুকে বলল, এই ট্যুরে কেউ প্রেম না করলে খুব অবাক হব আমি। তাহলে আপনি রাজি আছেন ম্যাডাম? সবাই হেসে ওঠে। হালকা ঠান্ডা কুয়াশা, পাহাড়ের নীরবতা আর প্রিয়জনের উপস্থিতি। সাজেকের প্রথম দিন যেন এক নিঃশব্দে ভালোবাসার রঙে ভরে উঠেছে। সাজেক রিসোর্টে পৌঁছানোর পর এক একজন যেন এক একভাবে হারিয়ে গেছে সৌন্দর্যে। সবার ঘরে ঢুকে এক একে ফ্রেশ হয়ে নেয়। গরম গরম ভাত, দেশি মুরগির ঝোল, টাটকা সবজি আর ইলিশ মাছ দিয়ে সাজানো দুপুরের খাবার। পাহাড়ে এসেও যেন ঘরের স্বাদ। সবাই মিলে খেতে খেতে চলেছে হাসি ঠাট্টা। চুমকি মুখ ভরে খেতে খেতে বলে, এই খাওয়া শেষে আমি বিছানা ছাড়া কিছু চিন্তাও করতে পারছি না। তুই না ঘোড়ার মতো না খেয়ে মানুষের মতো খা। বিছানার কথাও ভাবিস, আবার ঘুরতেও চাইবি। সবাই একটু বিশ্রাম নাও, বিকেলের আলো পড়লে বের হব। সাজেকের বিকেল না দেখলে সাজেক দেখা অপূর্ণই থেকে যাবে। একটু পর সবার রুমে নিস্তব্ধতা। কেউ বিছানায় শুয়ে বিশ্রাম, কেউ জানালায় দাঁড়িয়ে পাহাড় দেখে, কেউ শুধু নিঃশ্বাসে মিশে নিচ্ছে নতুন জায়গার গন্ধ। বিকেল পড়তেই মেরিন চুপি চুপি চুমকিকে বলে, চল বের হই, মনটা খুব টানছে ওই পাহাড়ের দিকে। একটু পরই সবার রুম থেকে
ব্যাগ আর হুডি নিয়ে বের হওয়া শুরু। রাজ, লাবিব, আরশ, মাহির সবাই রেডি। আরফা কানে দুল ঠিক করে বলল, আজকে ছবি তুলে ইনস্টা ভরিয়ে দেব। সাজেকের বিকেল হওয়ায় ওরা হাঁটবে পাহাড়ি পথে, মেঘের ছায়া আর সূর্যের ঝিলমিলে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। বিকেলের রোদটা তখন পাহাড়ের গায়ে গায়ে সোনালি চাদর হয়ে বসে আছে। চমৎকার একটা হাওয়া বয়ে যাচ্ছে, পাতার ফাঁকে ফাঁকে রোদের রেখা পড়ছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ হাঁটছে, আবার কেউ কেউ বসে পাহাড়ের দিকে তাকিয়ে মুগ্ধ। চুমকি আর মেহবুবা তো এরকম ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছে। আর বা মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে পাহাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রাজের একটা ক্যান্ডিড ছবি তুলে ফেলল। কট ইউ মিস্টার টেলডার। এই হাইটের মানুষ ক্যান্ডিডই ভালোবাসে। ওদিকে মেহেরিন একা একা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। সামনে শুধু সবুজ পাহাড় আর দূরে ছুটে চলা মেঘ। ওর চুলে হাওয়ায় উঠছে এক ধরনের ভাবুকতা। রাজ বুঝতে পারে এই মুহূর্তে মেহেরিন একা থাকতে চায় না। ও চুপচাপ পেছনে এসে দাঁড়ায়, কোনো শব্দ না করে মেহেরিনের পাশে দাঁড়িয়ে মেহেরিন ধীরে ধীরে বলে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে থেকেও মনটা কেন জানি কেমন কেমন করছে। মন ভালো হলে এমন জায়গাগুলোকে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু পাশে কেউ থাকলে সব কিছুই ঠিক হয়ে যায়। মেহেরিন মুখ ফিরে চুপ করে ওর দিকে তাকায়। রাজ ওর দিকে না তাকিয়ে বলে, এই পাহাড়, এই আলো, এই হাওয়া, সব কিছুর মধ্যে যদি কিছু একটাকে বেছে নিতে বলা হয়, আমি বলবো তোমার পাশে দাঁড়িয়ে থাকা। মেহেরিন লজ্জায় নিচু করে চোখ, ওর ঠোঁটের কোণে হালকা হাসি। ঠিক তখনই পেছন থেকে চুমকি চিৎকার, মিহিরিন, রাজ ভাইয়া এক্ষুনি এসো, সূর্য ডুবতে শুরু করেছে, আমাদের গ্রুপ ফটো তুলতে হবে। মেহেরিন ঘুরে দাঁড়াতেই রাজ হালকা গলেই বলে, ম্যাডাম, সূর্য তো রোজই ডোবে, কিন্তু আজকের সূর্যটা একটু অন্যরকম। মেহেরিন রাজের বাহুতে এক থাপ্পড় মেরে হেসে দৌড়ে চলে যায়। রাজ পেছনে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সেই হাসিটাই ছিল তার সবটুকু রোদ। সূর্য ডুবে গেছে, পাহাড়ের গায়ে গায়ে নেমে এসেছে গাঢ় লাল অন্ধকার। চারপাশে হালকা কুয়াশা, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ছোঁয়া। পাহাড়ের ঢালে খোলা জায়গায় একটা ছোট্ট ক্যাম্পফায়ার জ্বলছে, তার চারপাশে গোল হয়ে বসে আছে সবাই।